নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প শরীর শিকারী। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো শরীর শিকারী। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। ছোটবেলায় ঠাকুমা একটা কথা বলতেন, শরীরের ভেতরের বাঁধ না ভাঙলে বাঁধন কোনো রকমেই ভাঙতে পারে না। শরীর গঠনটাই এমন। মাখনের মতো নরম তুলতুলে শরীরটা। মখমলের বিছানার মধ্যে এই শরীরটা যে কোনো পুরুষেরই কাঙ্ক্ষিত। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্বয়ং অপ্সরাকে যেন মানবরূপে জন্ম দিয়েছেন সৃষ্টিকর্তা। এতটুকু কমতি নেই এর মধ্যে। যে কোনো পুরুষই এইরকম শরীরকে ভোগের জন্যে লালায়িত হয়ে থাকবে। কিন্তু এই নিটোল শরীরটা এখন বিছানার সঙ্গে শক্ত করে বাঁধা। সামনে দাঁড়িয়ে থাকা এই পুরুষ মানুষটি হাতে একটি মোটা লাঠি নিয়ে ক্রমাগত প্রহার করেই চলেছে নগ্নিকা এই শরীরটাকে। আর বিছানায় পড়ে থাকা মাখনের মতো নরম তুলতুলে শরীরটার জায়গা জায়গা থেকে ফিনকি দিয়ে ফেটে ফেটে বেরোচ্ছে রক্ত। চিৎকার করছে ঠিকই, তবে শোনা যাবে না। মুখের ভেতরে শক্ত মোটা কাপড়ের পট্টি ঢুকিয়ে দিয়েছে পুরুষ মানুষটি। প্রহারে এর অনাবিল আনন্দ। এটা কোনো মানসিক রোগ নয়, এটা নারী বিদ্বেষী প্রতিহিংসা। ও রনি, রনি মাই ডার্লিং, কতদিন তোমাকে একা এইভাবে চেয়েছি। আজ এতদিন পরে আমার মনের ইচ্ছে তুমি পূর্ণ করতে এসেছো। বলছি কোনো কথা নয়, কোনো কথা নয়। প্রথম দিন তোমাকে শ্রাবণীর সঙ্গে দেখে আমি জাস্ট জ্বলে উঠেছিলাম। সব কিছুতে ও আমাকে ফেল করিয়ে ছেড়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা করেছিলাম নেহাত জাস্ট করতে হয় তাই। কিন্তু আমি তো মনে মনে ওকে বড্ড বেশি হিংসে করি। দেখতে ভালো না, কালো একটা মেয়ে, ওই রকম মোটা গড়ন, তার উপরে শরীরের গঠনটা কি জঘন্য না। অথচ দেখো, তোমার মতো একটা রিচ পার্সনের সঙ্গে ওর বিয়ে হয়ে গেল। রীতিমতো হ্যাপি রয়েছে। তোমাদের ম্যারিড লাইফটা দেখলে আমার হিংসে হয়। কিন্তু টিনা, ও তো তোমাকে... হ্যাঁ, আমি জানি ও আমাকে ওর বাড়িতে এনেছে পেইং গেস্ট হিসাবে। নেহাত আমি পরিস্থিতির বশে পড়েছিলাম তাই। জানো রানী, আমি সেই দিন ব্রিজে দাঁড়িয়েছিলাম একটা ঝাঁপ মারবো বলেই, কিন্তু হঠাৎ করে ওকে দেখে আমার মনের ভেতরে প্রতিহিংসার আগুনটা দপ করে আবার জ্বলে ওঠে। সত্যি জ্বলে ওঠে। ওর সিঁদুর পড়া কালো মুখটা আমি জাস্ট কল্পনা করতে পারি না। ও এত হাসছে, এত খুশি। ওর গাড়ি দেখে আর গাড়িতে বসা ড্রাইভারের সিটে তোমাকে দেখে আমি জাস্ট নিজেকে আর সামাল দিতে পারিনি। কিন্তু টিনা, তুমি তো সেই দিন মরার জন্যই মানসিক প্রস্তুতি নিয়েছিলে। হ্যাঁ, নিয়েছিলাম কারণ আমার ফিয়ন্সে আমাকে ছেড়ে দিয়েছে। আমাদের 5 বছরের সম্পর্ক। এখন সে আমার সঙ্গে আর সম্পর্কে জড়াতে চায় না। আমি ওকে বলেছিলাম বাড়ির লোককে না জানিয়ে বিয়েটা করে ফেলতে। ও একটা ফ্যামিলি ম্যান। মা বাবা করে জাস্ট আমার মাথাটা খারাপ করে দিয়েছে। আমি একা থাকতে ভালোবাসি, একা। আমার একটা ফ্ল্যাট হবে, আমার হাজবেন্ড থাকবে, অনলি হাজবেন্ড, আর আমি, আর কেউ না। আমরা সব সময় ফুর্তির জীবন যাপন করব। নিঃসঙ্গ একা থাকতে আমি একদম ভালোবাসি না রনি। আমার সব সময় পুরুষ সঙ্গ লাগে।
ওর সঙ্গে রিলেশন হওয়ার আগে আমি বাবন বলে একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। সেও এক মা নেওটা, সবসময় মা 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 মা। জানো, অফিসে বলে একটা প্রজেক্টের কাজ নিয়ে বাবন আর আমি গিয়েছিলাম ঘুরতে। কোথায় জানো? আমার স্বপ্নের জায়গা সিঙ্গাপুর। সেইখানে গিয়ে মধুচন্দ্রিমা কাটাবো বলে আমি এই নাইটিটাও নিয়ে গিয়েছিলাম। কথাটা শেষ করে টিনা নিজের শরীরের দিকে ইঙ্গিত করে। এটা নাইটি নাকি ছোটদের টেপ জামা ভাবে রনি। উরুর ওপরে উঠে আছে, বুকের ক্লিভেজের বেশিরভাগ অংশটাই দৃশ্যমান। হাতাটা ভীষণ সরু, অনেকটা ব্রায়ের স্ট্র্যাপের মতো। অস্বস্তিকর এই পোশাকটা পরে মেয়েটা কি করে সামনে দাঁড়িয়ে রয়েছে। ওর শরীরের ভেতরের প্রত্যেকটা অংশ দেখতে পাচ্ছে রনি। অন্তর্বাস পরা নেই, তাই বক্ষবৃন্ত দুটো জেগে রয়েছে, নাভি মূলটাও দৃশ্যমান। রনি ওর দিকে তাকিয়ে বলে, এই পোশাকটা? হ্যাঁ, এই পোশাকটা পরে আমি বেডরুমে প্রবেশ করেছি। ওমা হ্যাবা ক্যাবলের ছেলেটা দেখি ওর মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তুমি বলো হাউ স্কাউন্ড্রেল। আমি বললাম, আমরা একা সময় কাটাতে এসেছি বাবন, তুমি মাকে কেন ফোন করছো? বলে কি, মায়ের কাছে পারমিশন নিতে হবে না? এর আগে আমি কখনো কোনো মেয়ের সঙ্গে রাত কাটাইনি, তাই তাই তুমি মাকে বলে দিলে আমরা এই রিসোর্টে একটা রুমে? হ্যাঁ, মা বললেন বিয়ের পরে যা খুশি করিস, তাই আমি বলছি আমি বারান্দায় ঘুমোই, তুমি বেডরুমের ঘরে ঘুমোও। জাস্ট রাবিশ। আমার মাথা থেকে পা অব্দি জ্বলে উঠেছিল। কিন্তু ছেলেটি তো ঠিকই বলেছিল টিনা, একটা রিলেশনে গভীরভাবে জড়ানোর আগে বিবাহ নামক বৈধতা, ওইটা তো দরকার হয়। তুমিও সে এক কথা বলছো, তাহলে আমার ডাকে সাড়া কেন দিলে? আমি কতভাবে তোমায় প্রলোভিত করার চেষ্টা করলাম, অ্যাট লাস্ট তুমি এলে আমার কাছে। শোনো, আমার ব্যাগ ভর্তি বিভিন্ন ফ্লেভার, স্ট্রবেরি, চকলেট, ম্যাঙ্গো, যাবতীয় ব্র্যান্ডেড কোম্পানি আছে। মানে মানে বুঝছো না? দুষ্টু ছেলে, কথা বুঝছো না নাকি আমি কি বলছি? তোমার ক্যাপ, টুপি, ইউনো, আমি এখনই বেবি চাই না। কিন্তু কিন্তু আমি জানি সবটা। আমাকে সব বলেছে তোমার গুড ওয়াইফ। প্রথম যেই দিন ও গাড়িতে আমাকে বসিয়ে নিয়ে এলো না, সেই দিনই মাথায় প্ল্যানটা কাজ করলো। বাবনের সঙ্গে রিসোর্টে আমার সেই দিনই শেষ রাত। পরের দিনে ফ্লাইটে করে আমি চলে আসি, এসে অফিস জয়েন করি। অফিসে তখন ব্যাপারটা পুরো রটে গেছে। বাবন বলেছে ওর সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু 5 বছরের রিলেশনে আমি বাবনকে চিনতেই পারিনি। আমি পুরুষদের শরীর আবিষ্কার না করা পর্যন্ত তার সঙ্গে বিয়ে করতে পছন্দ করি না। আমি স্যাটিসফাইড না হলে তাকে কিছুতেই আমার সব থেকে কাছের মানুষ বলে গণ্য করি না। বাবন হ্যান্ডসাম, স্বাস্থ্য পেটাই, জিম করে, তারপরে প্রচুর টাকা মাইনে পায়, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব আছে, আর আছে ওই ম্যা করা একটা বিধবা মা। হ্যাঁ, আমি ওই মহিলার কাছ থেকে ওকে ছিনিয়ে নিতে অনেক চেষ্টা করেছি। 5 বছর সম্পর্কে ডিপ কিস ছাড়া বাবন আমাকে কিচ্ছু করেনি। তুমি ভাবো, একটা পুরুষ মানুষ ওই প্যান্টের ওপর হাত দিলে আমাকে ছিটকে সরিয়ে দিত। আমি জাস্ট আকার বোঝার চেষ্টা করতাম আমি স্যাটিসফাইড হব কিনা, অথচ আমাকে কিছুতেই সেই জায়গায় পৌঁছাতেই দেয়নি ছেলেটা। আমার কাছে এসে যখন ওর বিয়ের প্রস্তাব আমার কাছে রাখে, আমার জাস্ট মাথা গরম হয়ে গিয়েছিল। আমি ছোটবেলা থেকেই বাবা মার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। হ্যাঁ, আমি সবাইকে নিচু নজরে দেখি। এই পৃথিবীতে আমার মতো রূপসী আর কেউ নেই। আমি সর্বসর্বা, আমি স্বয়ংসিদ্ধা, আমি নিজের ইনকামে নিজে খাই। আমার বাবা মা আমার জন্য প্রচুর অর্থ সম্পত্তি রেখে গেছে, কিন্তু 2 জনের ডিভোর্সি। আমার 18 বছর বয়স পর্যন্ত আমি মায়ের কাছেই ছিলাম, তারপরে বাবার কাছে ফিরে এসেছি। মা আমাকে খুব একটা পছন্দ করতেন না, সবসময় ঘরের মধ্যে বন্ধ করে রাখতেন, আমাকে স্বাধীন মতো উড়তে দিতেন না। কলেজে থাকাকালীন তো রীতিমতো কতগুলো নিয়ম বিধি আমার ওপরে চাপিয়ে দিয়েছিলেন। সন্ধ্যে 7টায় বাড়ি ফিরতে হবে,
বন্ধুর সংখ্যা কমিয়ে বান্ধবীর সংখ্যা বাড়াতে হবে, ব্লা 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 অনেক কিছু। তারপরে ড্রিঙ্কস তো করতেই দিতেন না। আমি ছোট পোশাক পরে বেরোলে মা আমাকে ভীষণ বকাবকি করতেন। তাই 18তে পা দিয়ে ফার্স্ট ইয়ারের সময় আমি সিদ্ধান্ত নিলাম, কোর্টে গিয়ে বললাম আমি আমার বাবার কাছে থাকতে চাই। আমার বাবা, মাই ড্যাড, একটা গুড পারসন এই গোটা পৃথিবীর মধ্যে। আমাকে স্বাধীনভাবে তিনি উঠতে দিয়েছেন, যথেচ্ছ পরিমাণে হাত খরচ দেন আমাকে প্রত্যেক মাসে। কিন্তু আমি যা ইনকাম করি তাতে আমার নিজেরই চলে যায়। বাবা আর আমি একসঙ্গে বসে ড্রিঙ্ক করি, বাবা পার্টি করে, বাবার কত গার্লফ্রেন্ড আছে। বাবার পিএ চারুলতা ব্যাপক সুন্দরী একটি মেয়ে। প্রথম প্রথম বাবার কাছে এসে দাঁড়াতে বসতে কেমন যেন লজ্জা লজ্জা পেত। শাড়ি পরতো ওই টিপিক্যাল বাঙালি মেয়েদের মতো, চোখে চশমা পরতো। কিন্তু 6 মাসের মধ্যে চারুলতাকে বদলে দিয়েছে বাবা পারফেক্টলি। শরীরের কত পরিবর্তন চলে এসেছে ওর। শাড়ির বদল এখন স্কার্ট পরে, ওপরে শার্ট পরে। বাবার সাথে গাড়িতে একসঙ্গে বসে পার্টি জয়েন করে, কিটি পার্টিতে যায়। বলছি, চারুকে কি তোমার বাবা বিয়ে করবে? বললাম না, সঙ্গ ছাড়া আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। বাবা ছেলে মেয়েটিকে পরখ করে দেখেছেন কিনা বলতে পারবো না। যদি বেডে উনি স্যাটিসফাইড থাকেন তাহলে নিশ্চয়ই করতে পারেন। হ্যাঁ, হতেই পারে বিয়ে, ভালোই হবে। চারু আমার খুব কাছের বন্ধুর মতো। মা মা শব্দটা ঠিক মানায় না। অ্যাজ এ ফ্রেন্ড থাকতেই পারে আমার বাবার সাথে। তাছাড়া আমার বাবার লিখে দেওয়া অনেকগুলো ফ্ল্যাট আমার নামে, মোটা অঙ্কের টাকাও আমার নামে। তোমার মাকে কিছু দেননি? দিয়েছেন তো। বিয়ে বাবদ আমার বাবা আমার মাকে নগদ 60 লক্ষ টাকা দিয়েছেন, ফ্ল্যাটও দিয়েছেন একটা। কিন্তু তোমার বাবার যখন এত টাকা, 60 লক্ষ টাকায় 60 লক্ষ টাকা আমার বাবার জাস্ট 1 মাসের হাত খরচ। আমার বাবা একটি বিদেশি কোম্পানির সিইও ডিপার্টমেন্টে ছিলেন, এখন অবশ্য নেই, তবে রিটায়ার্ড করার আগে অনেক টাকা পেয়েছেন। কথা বলে অযথা এতগুলো সময় পার করে ফেললাম। এসো এসো, দেখো তোমার সঙ্গে একসঙ্গে থাকবো বলে আমি আমার শরীরের সমস্ত লোম পার্লার থেকে পরিষ্কার করে এসেছি। প্লিজ আমার এই নাইটিটা কেনা তুমি সার্থক করো। এটা নাইটি নাকি বাচ্চাদের টেপ জামা? রনি, তুমি এরকম কথা বলতে পারো? তোমার মতো হ্যান্ডসাম একটি পুরুষ, এত সুন্দর বাড়ি যার, এত সুন্দর গাড়ি যার। শোনো, তোমার বাড়িতে তুমি তোমার এই মা বাবাকে কি করে সহ্য করো বলো তো? এই কদিনে আমার ওপরে এমন দৃষ্টি রেখেছে যে আমি তোমার সঙ্গে চোখাচোখি পর্যন্ত করতে পারিনি। কোথা থেকে উড়ে এসে ফ্ল্যাটের মধ্যে জুড়ে বসলো। আর বলি, আমার বন্ধুটাকেও যাচ্ছে তাই। এত বুঝি কেয়ার করতে হয় বয়স্ক বাবা মাকে? আরে বেশি বেশি করলে ওল্ড এজ হোমে রেখে দিলেই তো হয়। তোমার যা অর্থ বল, তাতে অনায়াসে ওনাদের বৃদ্ধাশ্রমে তুমি পালতে পারো। না মানে কি বয়স হয়ে গেছে, তোমাদের সাংসারিক জীবনে ওনাদের নাক গলানো এখন আর মানায় না। তোমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে। শুধু শুধু দুটো বুড়ো মানুষকে ঘরের মধ্যে রেখে আমার মনে হয় আবর্জনা বাড়ানো। তার উপরে ঘরে ঢুকে খ্যাক করে কাশে, যখন তখন যার তার ঘরে গিয়ে বসে পড়ে। আমি সেদিন টিভি চালিয়ে একটা সিনেমা দেখছি, সেই সিনেমা হঠাৎ করে আমার কাছে গিয়ে বসে পড়লো তোমার মা। বলে আমি বিয়ে কবে করব, বয়স হয়ে যাচ্ছে। আরে বাবা, বয়সটা কোনো ম্যাটার করে না। আমি উত্তর দেওয়ার পরে আমাকে বলল, দূর পাগলি, এখন যদি বিয়ে না করিস তাহলে মা কবে হবি? আবার সেই একটা বাচ্চা সবসময় ঘ্যান ঘ্যান করবে, আর একটা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, স্ট্রেচ মার্ক পড়বে, বুকটা বড় হয়ে যাবে। জাস্ট আমি কল্পনা করতে পারি না। তাছাড়া আমি সেই মানুষেরই বীর্য শরীরে বহন করব যার কাছে আমি নিজে স্যাটিসফাইড হব। তুমি সেই পুরুষের মধ্যেই পড়ো। কিন্তু আরে বাবা, জানি একদিন রাতে আমি ছাদে গিয়ে দেখি তোমার স্ত্রী মানে আমার বন্ধুটি কাঁদছে। জিজ্ঞেস করার পরে বলে, এত বছর বিয়ের মধ্যে আমি সন্তান সম্ভবা হতে পারিনি। জানিস না, আমার শরীরেই গলদ আছে। রনিকে অনেকবার বলেছি একটা সন্তান অ্যাডপ্ট করতে অথবা আবার বিয়ে করতে। মেয়েরা স্বামীর ভাগ করতে পারে না, কিন্তু একটা সন্তানের জন্যে রনিকে আমি সবসময় কাঁদতে দেখেছি। নিহাতও আমাকে খুব ভালোবাসে বলে ছাড়তে পারছে না, আর আমিও ওকে ছেড়ে যেতে পারছি না। একটা বাচ্চা হলে না, রনি অনেক বদলে যাবে, ও একজন ভালো বাবা হবে। কথাটা শুনেই ভাবলাম, যাক, একটা কিছু ফল্ট তো ওর মধ্যে রয়েছে। আর সেই থেকেই তুমি মাথার মধ্যে প্ল্যান করতে লাগলে। একদম কারেক্ট। তোমাকে কত রকম ভাবে ইশারা করেছি বলো তো?
তুমি কিছুতেই আমার কথা বোঝোনি, দুষ্টু। এখন শুধু শুধু কথা না বাড়িয়ে, টাইম ওয়েস্ট না করে চলো, বিছানা রেডি আছে। রনি তাকিয়ে দেখে হোটেলের রুমটা যথেষ্ট সুন্দরভাবে অল্প কিছু সময়ের মধ্যেই সাজিয়ে ফেলেছে টিনা। সর্বপ্রথম আজকে সকালবেলায় যখন রনি বাথরুমে যায়, দেখে দরজাটা খোলা। এমনিতেই সচরাচর যখন এই বাথরুম কেউ ব্যবহার করে, ভেতর থেকে দরজাটা নক করে নেয়। আজকে দরজা খোলা দেখে রনি ভেতরে ঢুকে পড়ে, আর ঢুকেই দেখে সেখানে টিনা দাঁড়িয়ে রয়েছে এবং তার শরীরে এতটুকু বস্ত্র নেই। ও সরি, ওকে, শরীর দেখানোর জন্যই তো। দেখো, আমি ইচ্ছা করেই নক করিনি। দেখলাম সকালবেলা তোমার বাবা মা এই বাড়ি থেকে বিদায় নিলেন, তার উপরে আমার বান্ধবীটিও অফিসে চলে গেল। ভাবলাম তোমার সঙ্গে একটু একা সময় কাটানো যাক। আমি দেখেছি তোমার স্ত্রীটি ঘরে থাকলে তুমি ভয়ের চোটে আমার দিকে তাকাতেই পারো না। না মানে, আরে বাবা ঠিক আছে, খুল। টিনা এগিয়ে আসে। টিনার নির্লোম শরীরটাকে দেখে রনি ঢোক গেলে ভয় হয় ওর। টিনা ওকে বলে, জানো, আমার বহু বছর আগের এক বান্ধবী স্বর্ণ আমাকে হোয়াটসঅ্যাপ করেছে। দেখো, একটা প্রেগন্যান্সি কিটের ছবি এবং তাতে 2টো দাগ। টিনা দেখতে পায় রনির চোখ দুটো জল করে জ্বলে ওঠে। টিনা বুঝতে পারে সঠিক জায়গায় টোপ মেরেছে সে। বলে, ওর বেবি হবে, বিয়ের কত বছর পর। বোধহয় টেস্ট টিউব বেবি। ওর হাজবেন্ডের তো ক্ষমতা ছিল না, অনেক ট্রিটমেন্ট করিয়েছে। সেই জন্যই তো বিয়ের এত বছর পরে এই 35 বছর বয়সে এসে মা হবে। মা হওয়া, বাবা হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ও তোমাকে কেন বলছি, তোমার তো সেই সৌভাগ্যই হয়নি। আমার বান্ধবীটি তো আবার বন্ধা। কথাটা বলে তাকায় টিনা রনির দিকে। রনির চোখের পাতা ভাঁড় হয়ে আসে জলে। টিনা বলে, আমার কাছে একটা সলিউশন আছে, বলবো? কি? দেখো, আমার ফিয়ন্সে আমাকে রিজেক্ট করেছে। আমি অনেক ছেলের সঙ্গেই থেকেছি। আমার ফিয়ন্সে মানে বাবনকে ভেবেছিলাম আগে আমার বেডে নিয়ে যাব, তারপর স্যাটিসফাইড হলে নিশ্চয়ই বিয়ে করব। সেই কারণে আমার আগের কথা তোমায় তো সবটাই বলেছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সব থেকে দামি পুরুষ তুমি। তোমার দেহের গঠন অন্য পুরুষের থেকে সম্পূর্ণ আলাদা। তুমি রিচ, তুমি বলবান। শুধু একটিই দোষ, তুমি বাবা হতে পারো না। চলো না, আমরা একটু সময় কাটাই, আর দেখি তুমি আমাকে কতটা ভালোবাসতে পারো। তারপরে না হয় আমরা একটা বেবি নেব। আমাদের মিলনে সন্তান এলে আশা করি আমার বান্ধবীটি কিছুই বলতে পারবে না, কারণ তার তো ত্রুটি রয়েছে। টিনা বুঝতে পারে রনি ওর প্রস্তাবে রাজি। বেডরুমে অপেক্ষা করে টিনা। নিজেকে নগ্ন অবস্থাতেই রাখে, পোশাক পরে না। শুধু মনে হয় ওই পোশাক খোলার সময়টুকুও যেন ওর কাছে অধৈর্যের হবে। রনি ঘরে আসে। ঘরটায় তখন আলো আঁধারির খেলা হচ্ছে। বিছানায় বসে রয়েছে টিনা, সম্পূর্ণ নগ্নিকা। উড়ো দুটো প্রসারিত করে রেখেছে আর সারা শরীরে হাত বোলাচ্ছে। টিনাকে এইরকম ভাবে থাকতে দেখে রনির কেমন যেন বোধ হয়। টিনা ওকে ইশারা দিয়ে কাছে ডাকতেই রনি বলে, জাস্ট এ মিনিট। ঘর থেকে বেরিয়ে যায় রনি। আধ ঘন্টা পরেও যখন ঘরে আসে না, তখন টিনা বাইরে বেরোয় পোশাকটা গায়ে দিয়ে। দেখে রনি কথা বলছে ওর স্ত্রীর সাথে এবং জানাচ্ছে স্ত্রীকে টিনার কৃতকর্মের কথা। খুব রাগ হয় ওর। রাত্রিবেলা যখন বান্ধবীটি ঘরে আসে, তখন টিনা দেখতে পায় বান্ধবী ওর ওপরে রেগে নেই। তার মানে রনি এই সব কথা ওকে বলেনি, হয়তো অন্য কিছু বলেছে। ঘরে এসেই মেয়েটি সরল মনে টিনাকে জিজ্ঞেস করে, শুনলাম তোর নাকি শরীরটা খারাপ লাগছে, ওষুধ নিয়ে এসেছি ফার্মেসিতে বলে। গ্যাস অম্বল হয়েছে শুনলাম, হাত পা জ্বলে যাচ্ছে, গায়ে জামা কাপড় রাখতে পারছিস না, এগুলো খা। তোকে কে বললো? কেন, ওই তো বললো। ও আজকে তো অফিসে যায়নি, ওর লুজ মোশন হয়েছিল। কথাটা শুনে ঘেন্নায় গা গুলিয়ে ওঠে টিনার। এত বড় অভিনেতা! দাঁড়াও, তোমাকে আমি বাগে পাই।
সেই দিন রাত্রেবেলা বিছানায় বান্ধবীটি ঘুমিয়ে পড়লে টিনা দরজা নক করে রনির। বলে, আমার গা হাত পা ভীষণ ব্যথা করছে, প্লিজ আমাকে একটু ম্যাসাজ করে দেবে। রনি এদিক ওদিক তাকায়। তখনও টিনার গায়ে একটা সুতো পর্যন্ত নেই। একটা পাতলা ওড়নার মতো আবরণী দিয়ে কোনো রকমে বক্ষ এবং উরুর নিচের অংশকে ঢেকে রেখেছে মেয়েটা। রনি ড্রয়ার খোলে, আর রনিকে ড্রয়ার খুলে হাতে একটা প্যাকেট নিতে দেখেই টিনা ভাবে, যাক, আমার অভিসন্ধি এবার সফল হবে, ওষুধে কাজ হয়েছে। এসো খোকা, তোমাকে আজ আমি ভরিয়ে দেব। যখন রনি ওর কাছে এগিয়ে আসে তখন টিনা ঠোঁট দুটো প্রসারিত করে চুম্বনের মতো বসে রয়ে থাকে। হঠাৎ করে রনি ওর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এইটার মধ্যে ডক্টরের অনেকগুলো কার্ড আছে, তোমার শরীরের পক্ষে কাজ লাগতে পারে, দেখো কোন ডাক্তার ভালো বেশি বডি মাসাজ দেয়। কথাটা বলেই রনি দৌড় দেয়। ছেলেটা এমন অদ্ভুত টাইপের কেন? রাগ হয় খুব টিনার। পরের বেশ 2 দিন টিনা কোনো রকম কিছু করার চেষ্টা করে না, কারণ এই 2 দিন রনিকে সে দেখেছে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে। জানলা দিয়ে উকি মেরে রনিকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখে মাথা ঘুরে গিয়েছিল টিনার। এই পুরুষটাকেই তো সে চায়, পরিপূর্ণ একটি যুবক যে তার স্ত্রীকে সম্পূর্ণভাবে আরাম দিতে পারে। না, এত পুরুষের সঙ্গে মেলামেশা করা সত্ত্বেও এই পুরুষকে চেখে দেখার ইচ্ছেটা কোনো মতেই টিনার যায় না। যত দেয় ততই যেন খাই খাই করার প্রবণতা দিন দিন বাড়তেই রয়েছে। বয়স 30-এর পর থেকেই যৌন চাহিদা যেন বৃদ্ধি পেয়েছে ওর, তাই একটা সম্পর্কেও নিজে টিকে থাকতে পারে না। ছোটবেলায় গল্প শুনত ওর দিদিমার কাছে, কোনো এক রাজকুমার ওকে এসে নিয়ে যাবে, কিন্তু এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও আকাঙ্ক্ষিত সেই পুরুষটাকে পায় না মেয়েটা। সঙ্গ করতে করতে নিজেই কেমন যেন বিরক্ত হয়ে গেছে, তবুও লালসা কমে না। সেই দিন রাত্রে হঠাৎ করেই টিনা জানতে পারে আজ ওর বান্ধবীটি বাড়ি ফিরবে না, সে শ্বশুর বাড়ি গেছে। আর শ্বশুর বাড়ি যাবার কারণ শ্বশুর মশাইয়ের অসুস্থতা। এই ফ্ল্যাটে একা থাকবে টিনা, নতুন এসেছে সে পেইং গেস্ট হিসাবে, যদিও কোনো রকমের টাকা পয়সা নিচ্ছে না তার বান্ধবী। ওর দেখাশোনা করার জন্যই রনি নাকি রয়ে গেছে। সুযোগের সদ্ব্যবহার তো করতেই হয়। ফ্ল্যাটের একদম ওপরের ছাদে রয়েছে একটা বড় সুইমিং পুল, আর এইখানেই একটা ঘরে পড়াশোনা করে রনি। প্রত্যেক দিন রাতে শোয়ার আগে গল্পের বই পড়া ওর অভ্যেস। প্ল্যান মাফিক টিনা ছাদে যায় এবং সেখানে জামা কাপড় খুলে জলের মধ্যে নিজের শরীরটাকে ভাসিয়ে ইশারা দেয় রনিকে। রনি জানলা দিয়ে দেখে ঠিকই, কিন্তু পর্দা টেনে দেয়। টিনার প্রচন্ড অপমান হয়। সে জল থেকে উঠে আসে এবং সেইখানে দরজার সামনে দাঁড়িয়ে রনিকে উদ্দেশ্য করে বলে, তুমি কি আদৌ পুরুষ? তুমি কি একটি মেয়েকে জলের মধ্যে এইভাবে পড়ে থাকতে দেখে তুমি কেন বাঁচাতে গেলে না? কিন্তু তুমি তো সাঁতার জানো, আমি তো সাঁতার জানি না, তাই জল দেখলে আমার বড্ড বেশি ভয় হয়। টিনা নিজের ভুল প্ল্যানটা বুঝতে পারে, তাই তো আগে থেকে জানা উচিত ছিল এই ছেলেটা সাঁতার পারে না। ছিটি ছিটি ছি, নিজেই লজ্জা পেয়ে যায় টিনা। পরের দিন বান্ধবীটি ফিরে এলে এর মাথাটা আরো বেশি গরম হয়। ইচ্ছে পূরণ হয়নি তো, আসলে ওর ভেতরটা খাই খাই প্রবণতায় আরো বেশি ভরে উঠেছে। দিন যত যাচ্ছে রনির বলিষ্ঠ শরীরটাকে কাছে না পাওয়া পর্যন্ত, পেশন না করা পর্যন্ত শান্তি পাচ্ছে না টিনা। শেষ পর্যন্ত একদিন রান্নাঘরে বান্ধবীকে কাজ করতে দেখে টিনা মনে মনে ঠিক করে, আজকে আমি রনির জন্য কিছু একটা বানাবো। বান্ধবী জিজ্ঞেস করে, কিরে তুই রান্নাঘরে? বিরাট ব্যাপার। বলছি সর, আমি আজকে চাটা করি। তুই করবি? কর, তাহলে আমি স্নানে গেলাম, আমার আবার অফিসের দেরি হয়ে যাচ্ছে। শোন, ও কিন্তু আদা এলাচ দিয়ে সকালের চাটা খায়। জানি, আমি দেখেছি তোকে তৈরি করতে, আমি ঠিক পারবো, তুই স্নানে যা। মেয়েটি যখন স্নানে যায় তখন আধ ঘন্টা সময় নিয়ে যায়। বাথরুমে কি যে একা একা করে বোঝে না টিনা। সারা শরীরে শেভও করে না যে কাটতে সময় লাগবে। তাহলে
চায়ের মধ্যে 3টে বড় ওষুধ মিশিয়ে নিয়ে যায় টিনা। এই 3টে ওষুধই পুরুষ সত্তাকে জাগরিত করার। আসতে পারি? আসতে পারি? কে? আমি? ও এসো। এই যে তোমার চা। ও কোথায়? ও স্নানে গেছে, দেরি হয়ে যাবে। আমি নিয়ে এলাম, খেয়ে দেখো। খাচ্ছি। আরে খাও না। প্রায় জোর করেই চাটা মুখের কাছে ঠুসে ধরে টিনা। কিছু বুঝতে না পেরে রনিও হাতে চায়ের কাপটা নিয়ে ঢকঢক করে মেরে দেয়। আর চা খাওয়ার ঠিক কয়েক মিনিট পরই রনি বুঝতে পারে ওর শরীর জেগে উঠছে। হ্যাঁ, ওর পুরুষ সত্তা জানান দিচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও যে কি করে শরীরটা জেগে উঠল। টিনা বলে, বাবা, তোমার কি এখন মিষ্টি কিছু খাওয়ার জন্যে মনটা উতলা হয়েছে? টিনা বুকের বোতাম খুলতে শুরু করে। টিনাকে ওই কাজটা করতে দেখে রনি ধচমচিয়ে উঠে বসে টিনাকে ধাক্কা মেরেই ঘর থেকে প্রায় বেরিয়ে যায়, নিজের প্যান্টের ওপর শক্ত করে হাত চেপে। টিনার মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে বারবার চাইছে, রনিকে সুযোগ দিচ্ছে, অথচ কি ধরনের পুরুষ মানুষ যে মেয়েরা সুযোগ দিলেও সেই সুযোগ নেয় না। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই টিনা জানে, আজ পর্যন্ত যে কটা অফিসের বসের সঙ্গে নিজের থেকেই ও বিছানা শেয়ার করেছে, তারা ওর প্রগ্রেস করতে এতটুকু দ্বিধাবোধ করেনি। যেই দিন ওর শরীর দিয়েছে ঠিক তার পরের দিনই ওর লেটার এসেছে আরো বেশি উচ্চ ডিপার্টমেন্টে। এইভাবেই তো ডিপার্টমেন্টগুলো পার করতে করতে অনেক অল্প সময়ের মধ্যেই টিনা এখন মোটা অঙ্কের টাকা ইনকাম করে। অফিসের বস ওর হাতের পুতুলের মতো। বাবন বিয়ের পরে এসব সম্পর্ককে টিকিয়ে রাখতে চায়নি, আর সেই কারণেই বাবনের সঙ্গে ওর বিচ্ছেদটা। হঠাৎ করে টিনার মাথায় প্ল্যান খেলে। যেই পুরুষ মানুষের সব থেকে একটা দুর্বল জায়গা থাকে, সেই পুরুষ মানুষকে বধ করা খুব সহজ। কথায় কথায় সেই দিন ওর বান্ধবীটি বলে ফেলেছিল, একটি বাচ্চাই একমাত্র সুখী করতে পারে রনিকে, কিন্তু সেটা দেওয়ার মতো ক্ষমতা ভগবান ওকে দেয়নি। কথাটা খুব ভালো লেগেছিল টিনার। আজকে তারই পরিণতি করার জন্যে এই হোটেলে আসা। হোটেলের রুমে ঢুকেই টিনা শুরু করেছিল নিজের সব অভিসন্ধি। হঠাৎ করে রনি বলে, আমি এইরকম পরিবেশে কমফোর্টেবল নই। আমার আমার ভালোবাসার জন্য একটা কমফোর্টেবল জোনের প্রয়োজন হয়। ও, জাস্ট মিনিট, তাহলে আমরা এটা বাথরুমে করতে পারি, না হলে ব্যালকনিতে। তুমি কিন্তু এখানেই থাকো, ঘর থেকে বেরিয়ে যেও না। মনে রেখো, অনেকগুলো টাকা খরচ করে কিন্তু এই হোটেলে এসেছি। আমি বলছি টিনা, এই হোটেলে থেকে ভালো হোটেলও তো ছিল, পয় পরিষ্কার। মনে রেখো, সব হোটেলে যেতে গেলেই না ওই আই কার্ডটা মানে আধার কার্ডটা লাগে প্রমাণ স্বরূপ। তুমি কি প্রমাণ দেবে আমি তোমার ওয়াইফ? তাছাড়া এই শহরের বড় বড় সব কটা হোটেল আমাকে চেনে, মানে হোটেলের মালিক থেকে শুরু করে রিসেপশনিস্ট। এক এক সময় এক একজন পার্টনারের সঙ্গে আমি গিয়েছি। তাই নতুন পাখির সাথে আমি সেই চেনা জানা হোটেলে গিয়ে বদনাম হতে চাই না। চট করে রনি বলে, তোমার মতো মেয়ের আবার বদনামের প্রয়োজন হয় নাকি? ওহ, শাট আপ। আমি আমার প্রয়োজনে সবাইকে ব্যবহার করি, প্রয়োজন ফুরিয়ে গেলেই ছুঁড়ে ফেলে দিই। কিন্তু তোমার ক্ষেত্রে তাই নয় সুইটি, তুমি আমার কাঙ্ক্ষিত পুরুষ। আমি তোমাকে সম্পূর্ণভাবে পেতে চাই, আর তোমার সন্তানও তো গর্ভে বহন করতে চাই। তুমি তো একটা বাচ্চাকে আগলে রাখতে চাও, পিতৃ পরিচয় দিতে চাও, তাই না সুইটি? ঘাড় নাড়ে রনি। ওর কথায় সম্মতি বুঝতে পেরে তাড়াতাড়ি টিনা ঘরটাকে পরিষ্কার করতে শুরু করে। যেই টিনা কোনোদিন হাতে ঝাঁটা নেয়নি, সেই টিনা হোটেলের রিসেপশনিস্টের কাছে গিয়ে ঘর নোংরা সম্পর্কে একটা অভিযোগ করে। ম্যানেজার নিজে এসে দাঁড়িয়ে থেকে ঘর পরিষ্কার করিয়ে দিয়ে যায়, কিন্তু টিনার সেখানে আপত্তি ছিল। সে বলে, না, আমার রুমটা আমি নিজে পরিষ্কার করব। আমি যার সঙ্গে এসেছি, মানে আমার হাজব্যান্ড, সে আবার আমার হাতের পরিষ্কার ছাড়া অন্য কোনো মহিলাকে পছন্দ করে না। তাই নাকি ম্যাডাম? তাহলে তো আপনি পৃথিবীর সব থেকে লাকি মহিলা বলতে হয়। হ্যাঁ, অবভিয়াসলি। আপনাদের পরিষ্কার করা যাবতীয় জিনিস আমার রুমে দিয়ে আসুন,
পরিষ্কার আমি নিজে করব। ঘরটাকে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে টিনা, আর পরিষ্কার করতে গিয়ে কতবার যে ও হাঁচি দেয়। রনি দাঁড়িয়ে রয়েছে বারান্দায়। এই হোটেলটা শহরের একেবারে ঘিঞ্জি এলাকার ভেতরে, খুব একটা বড় হোটেল না। জানলা দিয়ে মুক্ত বাতাসও গ্রহণ করা যায় না। চারিদিকে বদ্ধ ঘাপটি মারা পরিবেশ, দেখেই বোঝা যায় নিষিদ্ধ কৃতকর্ম করার জন্যে একেবারে উপযুক্ত স্থান। এই হোটেলটার ঠিক নিচে কতগুলো অবৈধ ঘর রয়েছে, যেখান থেকে এখনো ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলোর চিৎকারের শব্দ ভেসে আসছে। রনি একবার ভাবে পুলিশে ফোন করবে, পরে ভাবে না, হতে পারে কোনো গুন্ডা মাফিয়ার বড় একটা ডেরা রয়েছে এখানে। টিনার সঙ্গে থেকেছে এই কথা যদি ওর স্ত্রীর কানে যায়, আর একটা ফোন কলের মাধ্যমে পুলিশ এসে যদি ওকে আগে পাকড়াও করে, তাহলে ওর পরিবারের সম্মান, ওর স্ত্রীর সম্মান, ওর নিজের সম্মান সবটা ধূলিসাৎ হয়ে যাবে। তাই ইচ্ছে সত্ত্বেও সেটা করতে পারে না রনি। ডার্লিং, রুম রেডি? ঘরে এসে রনি দেখে দরজা জানলার পর্দা ভালো করে এঁটে সেগুলো বন্ধ করে ঘরে একটা হালকা আলো জেলে টিনা তৈরি করেছে ঘরটাকে। ছোট্ট ছোট্ট মোমবাতি জ্বালিয়েছে, হ্যাঁ, আর রেখেছে এয়ার ফ্রেশনার। সারা ঘর এখন গোলাপ আর রজনীগন্ধার গন্ধে ভরপুর। ওয়াও, এত অল্প সময়ে যে কাজ আমি কোনোদিন করিনি, আজ সেই কাজ করেছি। ঘর পরিষ্কার। আমি তো বলেছি আমার বাপি আমাকে স্বাধীনতা দিয়ে বড় করেছে, সেই কারণে মায়ের কাছে আমি থাকি না, ভালো লাগে না। মা আমাকে পরিপূর্ণভাবে স্বাধীনতা দেয়নি। তোমার বাপি এখন কোথায়? জানি না। বাপি তো ব্যবসার সূত্রে এক এক সময় এক এক জায়গায় যায়। এতদিন একটা বড় কোম্পানির সিইও ছিল, এখন সেই টাকা দিয়েই ব্যবসা খুলেছে। কিসের ব্যবসা বলতে পারবো না, তবে এইটুকু জানি আমার বাপি সব থেকে বেস্ট পৃথিবীর মধ্যে। আর সেই চারুলতা, সেও বলতে পারবো না। চারুর সঙ্গে তো সম্পর্কটা ভালোই ছিল। বাপি আমাকে বলেছিল বাবনকে আমি বিয়ে করতে চাই কিনা, কিন্তু আমি বলেছি যে এই পুরুষের সঙ্গে আমি স্যাটিসফাইড নই, তাকে আমি বিয়ে করতে পারবো না। আর তোমার বাপি নিশ্চয়ই তোমার কথাই শুনেছে। হ্যাঁ, কেন শুনবে না? আমার বাপি আমার কথা ছাড়া আমাকে ভালোবাসে বলেই তো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তা এখন তুমি কি করতে চাও? এ বাবা, তুমি কি বোকা নাকি? ঘরটা পরিষ্কার করলাম কি করতে? ব্যাগ ভর্তি সি আছে বলছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাস্ট ওয়েট এ মিনিট। না 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 না, আজকে পালিয়ে গেলে আমি কিছুতেই যেতে দেব না। তুমি নিজে এতদিন পরে আমার ডাকে সাড়া দিয়েছ, সুতরাং আজকে তোমায় আমি আর ছাড়ছি না। এমন মধুর সন্ধ্যায় একলা কি থাকা চায়? রনিকে বিছানায় ফেলে দেয় টিনা, আর রনির শরীরের ওপরে উঠে বসে। ওর নাইটির আবরণী ভেদ করে অলরেডি ওর শরীরের অর্ধেকটা অংশই দৃশ্যমান। পরিপূর্ণ দর্শনের জন্যে নাইটিটা যখনই খুলতে যাবে তখনই টিনা বলে, না, আগে তোমার পালা। আমি দেখেছি জানলা দিয়ে, তুমি আর তোমার ওয়াইফ, মানে আমার ওই কালো ভূতসী বান্ধবীটা কত সুন্দর পাশবিক আনন্দে মেতে উঠেছ। ঠিক ওই অ্যাঙ্গেলই আমার চাই, যে অ্যাঙ্গেলে তুমি ওর সঙ্গে থাকো। কিন্তু টিনা, আমি বলছি, আমি কোনো কথা শুনতে চাই না। এই তো তুমি জেগেছ, কিন্তু শরীর সায় দিলেও মন তো সায় না দিতেও পারে। এরম কথার এখন কোনো মূল্যই নেই। আমরা হোটেলে এসেছি, এই কথা যদি কোনোভাবে আমি তোমার বউকে বলে দিই, মানে সবকিছু ক্যামেরা বন্দি হচ্ছে। ওই দেখতে পায় রনি টেবিলের ওপরে ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বলছে, তার মানে ভিডিওটা সত্যি সত্যিই হচ্ছে। আমার ফোনটা কিন্তু অনেক দামি, অন্ধকারেও না খুব সুন্দর ছবি ওঠে। তাই আমি যেটা বলছি চুপচাপ করো, তাহলে ভিডিওটা ভাইরাল হবে না। আর যদি আমার কথা না শোনো না ডার্লিং, ভিডিও ভাইরাল তো হবেই, আর তোমার আর আমার বান্ধবীর সম্পর্কটা আমি একেবারে শেষ করে ছাড়বো। তুমি এত হিংসে কেন করো ওকে? কেন করবো না হিংসে? আমি সব থেকে সুন্দরী, আমি একটা পয়সা আলার মেয়ে। আমার মধ্যে কি নেই? রূপ আছে, রস আছে, অর্থ আছে, মানবিকতা নেই। মানে তুমি একটা স্বেচ্ছাচারী মেয়ে মানুষ, নিজের ইচ্ছে মতো তুমি চলো। এইরকম মেয়ে মানুষকে কোনো পুরুষই পছন্দ করে না। রনি,
এইরকম পরিস্থিতিতে এসব কথা আমার ভালো লাগছে না। কাম অন, দেখো আমি উত্তপ্ত তোমাকে গ্রহণ করার জন্যে, কিন্তু আমি তো উত্তপ্ত নই। দরজাটা খুলুন, দরজাটা খুলুন, ভেতরে কে আছে? এক সেকেন্ড। রনি সরিয়ে দেয় টিনাকে, একটা কাপড় নিয়ে বলে, এটা গায়ে জড়িয়ে নাও, না হলে প্রেসের সামনে ছবি উঠলে নিজের নগ্ন শরীরটা যদি একবার তোমার ভাইরাল হয় তাহলে তুমিও ফিনিশ। দরজা খোলার সঙ্গে সঙ্গেই পুলিশ ইন্সপেক্টর ঘরের ভেতর প্রবেশ করেন, আর তার সঙ্গে লেডি কনস্টেবল এবং ওর বান্ধবীটি। হে কি এরা? আমি এদেরকে ডেকেছি। আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে রে টিনা। তোর অসহায়তা দেখেই তোকে আমি রাখতে চেয়েছিলাম আমার বাড়িতে। আমি জানতাম তুই বরাবরই স্বার্থপর মেয়ে মানুষ। হ্যাঁ, তুই প্রচণ্ড আত্মকেন্দ্রিক, তুই কাউকে সম্মান করিস না, তুই স্বেচ্ছাচারী, নিজের ইচ্ছে মতো চলিস। তাও তোর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। কেন জানিস? মানুষ তো পরিবর্তিত হয় রে সময়ের সাথে সাথে। কাকিমা এত ভালো মনের একজন মানুষ ছিলেন, অথচ তুই তার মেয়ে হয়েও কিরকম নষ্ট মেয়ে ছেলে হয়েছিস। চুপ কর, তোর এই লেকচার আমি শুনতে চাই না। লেকচার? আমি তোকে লেকচার দিচ্ছি? একটা সম্পর্ককে কোনোদিনও জীবনে টিকিয়ে রাখতে পারিসনি। বাবন তোকে এত ভালোবাসতো, বিয়ে করতে চাইলো, তাকেও তুই বিয়ে করলি না। আর যে তোকে আশ্রয় দিল, তোর বিপদে তোকে রক্ষা করলো, তোকে সুইসাইড করা থেকে বাঁচালো, তুই সেই বান্ধবীর স্বামীকে ছেড়ে নিতে চেয়েছিস। বাহ, ভাগ্যিস রনি আমাকে ফোনে সবটা বলেছিল, সেই কারণেই তো আমি পুলিশ নিয়ে চলে এসেছি। আপনি ওকে গ্রেফতার করুন। ওয়েট, আমাকে গ্রেফতার করার আগে আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই। সে কথা পরে বলবেন কোন ম্যাডাম, আপনি যা যা করেছেন সবটাই ওই ক্যামেরাতেও বন্দি আছে, আর আমাদেরও নজরদারি। এই হোটেলের ম্যানেজার থেকে শুরু করে সবাই আমাদের সঙ্গে যুক্ত। আপনার বাবাকে খবর দেওয়া হয়েছে, উনি খুব শিগগিরই আসছেন। তাছাড়া আপনার বাবার এগেনস্টেও একটা কেস রয়েছে, মিস চারুলতা সেন। উনি আপনার বাবার নামে রেপ কেসের একটা ফাইল করেছিলেন, তবে অর্থের জোরে আপনার বাবা বেঁচে যান। আপনারা বাপ মেয়ে মিলে যে নষ্টামি শুরু করেছেন, তাতে তো মনে হচ্ছে ভদ্র মানুষেরা এখানে টিকেই থাকতে পারবে না। সব থেকে বেশি জ্বালা কাদের জানেন? আমাদের মতো এই মধ্যবিত্ত মানুষগুলোর। সালা আমরা পুলিশ, প্রশাসনিক কর্তা, অথচ আমাদের হাতে সেই রকমভাবে কোনো কিছুই থাকে না। আপনাদের মতো বড় লোক স্বার্থপর শ্রেণীর মানুষরা আমাদেরকে না চান, তবে ভালো মানুষও তো আছে না। আমাদের এখনকার যিনি ওসি, তিনি বাঘে আর গরুকে এক ঘাটে জল খাইয়ে ছাড়েন। ওনার তো পারমিশন রয়েছে আপনাকে কেলাতে কেলাতে নিয়ে যাওয়ার। হোয়াট? হ্যাঁ, একটা বন্ধু হয়ে আর একটা বন্ধুর সংসার ভাঙতে চেয়েছেন আপনি। কত বড় ক্রাইম করেছেন জানেন? আপনার বাবাও জেল খাটবে, আপনিও জেল খাটবেন। দেখি কবে আপনারা বেরোতে পারেন। আর মিস চারুলতা, উনি তো আছেনই প্রমাণ দেওয়ার জন্যে। ছোটবেলায় ঠাকুমা একটা কথা বলতেন, শরীরের ভেতরের বাঁধ না ভাঙলে বাঁধন কোনো রকমেই ভাঙতে পারে না। শরীর গঠনটাই এমন। মাখনের মতো নরম তুলতুলে শরীরটা, মখমলের বিছানার মধ্যে এই শরীরটা যে কোনো পুরুষেরই কাঙ্ক্ষিত। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্বয়ং অপ্সরাকে যেন মানবরূপে জন্ম দিয়েছেন সৃষ্টিকর্তা। এতটুকু কমতি নেই এর মধ্যে। যে কোনো পুরুষই এইরকম শরীরকে ভোগের জন্যে লালায়িত হয়ে থাকবে, কিন্তু এই নিটোল শরীরটা এখন বিছানার সঙ্গে শক্ত করে বাঁধা। সামনে দাঁড়িয়ে থাকা এই পুরুষ মানুষটি হাতে একটি মোটা লাঠি নিয়ে ক্রমাগত প্রহার করেই চলেছে নগ্নিকা এই শরীরটাকে। আর বিছানায় পড়ে থাকা মাখনের মতো নরম তুলতুলে শরীরটার জায়গা জায়গা থেকে ফিনকি দিয়ে ফেটে ফেটে বেরোচ্ছে রক্ত। চিৎকার করছে ঠিকই, তবে শোনা যাবে না। মুখের ভেতরে শক্ত মোটা কাপড়ের পট্টি ঢুকিয়ে দিয়েছে পুরুষ মানুষটি। প্রহারে এর অনাবিল আনন্দ। এটা কোনো মানসিক রোগ নয়, এটা নারী বিদ্বেষী প্রতিহিংসা। স্যার, আপনি এই যে কাজগুলো করেন, যদি কোনো দিন ধরা পড়েন। আরে দূর,
কোনোদিন ধরা পড়বো না। শুনেছি আমার পোস্টিং নাকি এবার খুব শিগগিরই হবে। কেন স্যার? আমার এই অত্যাচারের জন্য? আমি জেলে যে কটা মেয়েকে রাখি সব কটা মেয়েকে কেলান কেলিয়ে কেলিয়ে আধমরা করে ছাড়ি। আমার মেয়ে ছেলেকে মারতে খুব ভালো লাগে। কিন্তু স্যার, আপনার বাড়িতে আপনার মা আছে তো? রাগটা তো সেইখানেই রে। আমার বাপটা আমার মাকে ছোটবেলায় খুব মারতো। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। খুব মারতো, খুব মেরে মেরে আমার মাকে আধমরা করে দিত। কিছু বলতে পারতাম না। কিন্তু যখনই ওই 16 বছর বয়স হলো, বাপটার মাথায় ব্যাটের বাড়ি মেরে চলে গেলাম জেলে। সেখানেই পড়াশোনা করেই তো আজকে এই ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি। সবাই জানে আমি খুব ভালো একজন অফিসার, কিন্তু আমি যে প্রবল নারী বিদ্বেষী এইটা একমাত্র তুই ছাড়া আর কেউ জানে না। শোন, যেখানে আমার পোস্টিং হবে না সেখানে তোকে আমি লেজুর করে নিয়ে যাব। না না স্যার, আমার বউ বাচ্চা সব আছে। আরে থাক না, ছুটিতে আসবি। হ্যাঁ, আমি তো শিকারই রে। শিকার আমার ভালো লাগে। আমি তাদেরই শিকার করি যারা সমাজের আবর্জনা, বুঝলি? এইবার কোথায় যাবেন স্যার? এইবার যাব কলকাতায়। দেখি ওখানে কি অপেক্ষা করছে। ওখানেও অনেক পাবেন স্যার। রিসেন্টলি তো একটা কেস হয়েছিল, ওখানে প্রচুর এরকম শিকার রয়েছে আপনার জন্য। হ্যাঁ, আপনি ওদের পক্ষে একেবারেই পারফেক্ট। বলছিস? হ্যাঁ স্যার, আপনার শরীর দেখলে যে কোনো মহিলারই নাল পড়বে রে। সেই থেকে আমার বাপটার উপরে রাগ। আমার বাপটা বেবুসে মাগিদের পাল্লায় পড়েছিল। আমার মাকে খেতে দিত না, সমানে মারতো। হ্যাঁ, আমি তো তাই ঠিক করেছি, আমার মায়ের মতো কোনো মেয়ে মানুষকে আমি কষ্ট পেতে দেব না। এই বেবুসের শিকারী মাগিগুলোকে নিজের হাতে, নিজের লাঠির বাড়িতে মেরে মেরে শেষ করব। ঘটনা ঠিক বছর 3 পর, না বেশি দিন, টিনা এবং তার বাবাকে জেলের হাজতের ঘানি টানাতে পারেনি ওসি। ওরা অনেক বড় বড় উকিল ধরে টাকা খাইয়ে জামিনে এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। টিনা যদিও এখন আর সেইভাবে পুরুষ স্বীকার করতে পারে না। জেলে কয়েকদিন থাকার জন্যই শরীরের অনেকটা পরিবর্তন হয়েছে ওর। তার সঙ্গে সঙ্গে মানসিকও। কিছুতেই ও রনিকে ভুলতে পারছে না। মাঝে মাঝে টিনার মনে হয় এইটার নাম প্রেম নয় তো? এই যে রনিকেও ভালোবাসতে চায়, কাছে টানতে চায়, এইটাই হয়তো প্রকৃত ভালোবাসা, যেটা এখন টিনা বুঝতে পারছে। মাঝে মধ্যে ঘুমের মধ্যেও রনির স্পর্শটা কিভাবে যেন ওকে উতলা করে তোলে। অনেকদিন ওদের খোঁজ নেওয়া হয় না। হোক না ওর বান্ধবী শত্রু, কিন্তু বান্ধবীর বরটা তো শত্রু না। একদিন কি ভেবে টিনা হাজির হয় ফ্ল্যাটের সামনে ওর বান্ধবীর। দরজা অনেকবার নক করার পরেও যখন দরজা খোলে না, তখন উত্তেজিত টিনা দরজায় পা দিয়ে একটা লাথি মারতে যায়। অমনি পাশের ফ্ল্যাটের এক মহিলা বলে ওঠেন, কাউকে খুঁজছেন? এই ফ্ল্যাটে থাকতো? হ্যাঁ, রনি আর রনির বউ। আজ অনেকদিন হয়েছে এই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। শুনেছি ওরা ওর শ্বশুর শাশুড়ির কাছেই এখন থাকে, এইখানে থাকে না। কেন? ওর শ্বশুর অসুস্থ তো, তাই। ও, ধন্যবাদ। তুমি টিনা না? হ্যাঁ, তুমি সেই বেবুসে মেয়ে ছেলে, ওদের সুখের সংসারটাকে নষ্ট করতে গিয়েছিলে। তোমার মতো মেয়ে ছেলেরা কখনোই ভালো মানসিকতার হতেই পারে না। তোমরা সংসার নষ্ট করতে বেশ পটু। আপনি আপনার চরকায় তেল দিন। হ্যাঁ, শোনো, তুমি কার সাথে কথা বলছো জানো কি? এই শহরের কমিশনার, তার মা আমি। বেশি বেশি করলে মা। কার সাথে কথা বলছো? দেখ না বাবু, বেবুসে মেয়ে ছেলেটা রনির আর রনির বউয়ের সুখের সংসার যে ভাঙতে এসেছিল। দেখি। তাকিয়ে রয়েছে ছেলেটি টিনার দিকে। টিনা আজকে কিভাবে যেন শাড়ি পরে এসেছে, আর শাড়ি পরার কারণেই বোধহয় ওকে আরো বেশি সুন্দরী লাগছে। কমিশনারকে দেখে টিনার চোখের পলক পড়ে না। এত সুন্দর যুবক এই শহরে আছে। হে তো সেই কমিশনারটা নয় যে নাকি ওর শাস্তির সময় ছিল। সরি, কিছু মনে করবেন না। মা মস্তিষ্কের দিক থেকে। আরে বাবু, আমি ঠিক বলছি, এই সেই বেবুসে মাগিটা। মা, ঘরে যাও, কাউকে না দেখে
এরকম কুমন্তব্য করা ঠিক না। কথাটা বলেই ঘুরে তাকায় সেই পুরুষটি, আর তার চোখের চাউনি ভাবিয়ে দিয়ে যায় টিনাকে। আবার শরীরটা জেগে ওঠে ওর, আবার নতুন একটি শিকারের খোঁজ পেয়ে আপ্লুত হৃদয়ে ঠোঁটের ফাঁকে হাসি এনে তাকিয়ে থাকে টিনা সামনে দাঁড়িয়ে থাকা যুবা পুরুষটির শরীরের দিকে। তবে এইবার শিকার কে হবে, পুরুষটি নাকি টিনা নিজেই? শিকারী নিজেই এবার শিকার হলো না তো কোনো শরীরের মায়া জালে, অথবা চোখের চাউনির জঘন্য পাশবিক খিদেতে? কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।